সাব্বাস বেটা সাব্বাস, জাস্ট একজনের বিপরীতে পাঁচটা। খুব সুন্দর একটা অ্যাক্টিভিটিস হয়েছে যে পাঁচটা গেছে, বড় মাপেরই নেতা ছিল। তবে আমাদের জন্য আরো কিছু সুখবর আছে আজকের এই ভিডিওতে। আবারও প্রমাণ করেছে যে তোমাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম কতটা দুর্বল, কোনো কিছুতে কাজ হবে না। এইবার পাল্টা মায়ের দেওয়া হবে। এই মায়ের এমন তীব্র হবে যে ইন্ডিয়া হাঙ্কের পায়ের কাছে বৈশা কুত্তার মতো কুই কুই করবে। ফ্যাসিস্ট কাতাল রানীকে সর্বতভাবে সমর্থন দিয়া টিকায় রাখার কাফফারা যেন কড়ায় গন্ডায় ভারত দেয়। হামগেরের সর খাওয়ার বদলে থাপ্পড়টা আমরা কিভাবে দিতে পারবো? ভারতের বিরুদ্ধে প্রফেসর ইউনূসের অবস্থান এমন রক্তচক্ষু আগে কখনো দেখেনি ভারত। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু থেমে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস কি উত্তর কোরিয়ার পথে হাঁটতেছে নাকি? উত্তর কোরিয়া কেমন যে কিম জং উনের দেশের লোক না খেয়ে থাকে, তারপরেও মনে করেন আমেরিকার টক করতে চলে, পারমাণবিক বোমা একটা বানায় রেডি করে রাখে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস মেবি এই পজিশনে মানে হাঁটতেছে। মুর্শিদাবাদ মালদহ বাংলাদেশ হয়ে যাবে। টার্গেট কি তাহলে কলকাতা? এই সুর শোনা গেল বাংলাদেশের এক অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের গলায়। এবার ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলার কৌশল নিয়েছে বিশ্বের উদীয়মান পরাশক্তি চীন। সম্প্রতি পেন্টাগনের এক প্রতিবেদনে চীনের সামরিক প্রস্তুতির নানা অজানা দিক তুলে ধরা হয়েছে। ডক্টর ইউনূস সরকারকে ৩-৪ মাস সময় দিতে চাইছে বিএনপি। আমাদের সতর্ক থাকতে হবে, ডক্টর ইউনূস সরকারকে আমাদের রক্ষা করতে হবে। অতএব বিএনপির হুমকি ধামকিকে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত। যে ব্যাঙের মতো ফ্রগের মতো বা ফ্রগ জার্নালিস্ট যাকে আমরা বলি, তার বিরুদ্ধে মামলা হচ্ছে খুব ভারতেই এবং সারা ভারতবাসী, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাস্তাঘাটে এখন ময়ূরকে খোঁজা হচ্ছে গণদুলাই দেওয়ার জন্য। বিকজ তার জন্য আপনার হাজার হাজার শত কোটি টাকার রুপির ক্ষতি হচ্ছে ময়ূরের জন্য। এবং ভারতের মণিপুরে মিয়ানমার থেকে আসা যোদ্ধাদের আক্রমণ, সংঘাতের নতুন মাত্রা। মণিপুর পরিণত হয়েছে যুদ্ধের ময়দানে। কেন মিয়ানমার থেকে আসা যোদ্ধারা রাজ্যটিতে আগুন জ্বালাচ্ছে? এর ফল কি হতে পারে? ভারত সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, ভিডিওর অংশ বেশি দেখে বুঝিয়ে গেছেন কতটা চাঞ্চল্যকর। আজকের এই ভিডিওটি আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে প্রিয় দর্শক এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি বলে স্ক্রিন থেকে। অহংকারে আগুন দিলেন মাহফুজ ও আনু মোহাম্মদ। মাওলানা ভাসানী অবিসংবাদিত নেতা, যাকে লাল মাওলানা নামেও অভিহিত করা হয়, যার জীবনের অধিকাংশ সময়ই কেটেছে ভারতের আসামে। আমরা এখন যে আসামটি দেখছি, ঠিক ওই সময়ে এরকম আসাম ছিল না। আসামের সঙ্গে ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ডও যুক্ত ছিল। যাই হোক প্রিয় দর্শক, মাওলানা ভাসানীর একটি উক্তি প্রাতঃস্মরণীয় বা অনেকেই কোট করে থাকেন। সেই উক্তিটি হচ্ছে, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। ব্রিটিশরা যখন এই উপমহাদেশ থেকে চলে যাচ্ছে, তখন প্রথমত ধর্মের ভিত্তিতে পাকিস্তান এবং ভারত সৃষ্টির একটা প্রস্তাব তৈরি হয়। এর বাইরে যুক্ত বাংলা মানে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বাংলাদেশ, ওদিকে সম্ভব হলে মিয়ানমারের আরাকানকেও যুক্ত করে একটি সংযুক্ত বাংলা গঠন করার প্রচেষ্টা চালিয়েছিলেন একদল দেশপ্রেমিক বা বাংলা প্রেমিক বা বাংলা ভাষাভাষী মানুষ। মাওলানা ভাসানী তথা লাল মাওলানা তিনিও চেয়েছিলেন যে বাংলা ভাষার ভিত্তিতে একটা অঞ্চল তৈরি হোক, যেখানে সব সম্প্রদায়ের মানুষের বসবাস থাকবে, কিন্তু সেটা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে কি এমন কাজ করলেন যাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অহংকারে আগুন ঢেলে দিলেন? একেবারে আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয়েছে। প্রিয় দর্শক, বাংলার অখণ্ড মানচিত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। সেই পোস্ট আবার ঘণ্টাখানেক পরে তিনি সরিয়েও নিয়েছিলেন। কিন্তু এই পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের নয়াদিল্লিতে আজকেই এক প্রেস ব্রিফিং এ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি কঠোর ভাষায় এর প্রতিবাদ করেছেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যে, আমরা বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি, এই ইস্যুতে তীব্র প্রতিবাদ জানিয়েছি, আমরা আপনি যে পোস্টের কথা বলছেন তা সরিয়ে ফেলার বিষয়ে অবগত হয়েছে। প্রিয় দর্শক, এই যে মাহফুজ আলম যে মন্তব্যটি করেছেন বা অখণ্ড ভারতের একটি ছবি তার ফেসবুকে পোস্ট করলেন, এটা নিয়ে তো প্রতিক্রিয়া দেখালেন ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের পক্ষেও, বাংলাদেশের জন্যেও শ্রদ্ধা বোধটি অটুট থাকা দরকার। আমরা কিছুদিন আগে দেখেছি যে মানচিত্র, আমরা দেখেছি যে পতাকা পুড়িয়ে দেওয়া হলো ভারতে বাংলাদেশের হাই কমিশনে আগুন দেওয়া হলো। যারা দেখছেন ভারতের নাগরিকরা বা যথাযথ কর্তৃপক্ষ যদি দেখে থাকেন, একটাই প্রশ্ন করব যে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে আগুন দেওয়ার পরে
বাংলাদেশে অবস্থিত ভারতের হাই কমিশন কি ক্ষতিগ্রস্ত হয়েছে? হয়নি। মানে টিট ফর ট্যাট কিন্তু হয়নি। বাংলাদেশের জনগণ সহনশীলতা দেখিয়েছে। ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে যেভাবে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে পুড়িয়ে দেওয়া হয়েছে ঢাকায় বা বাংলাদেশের কোনো জায়গায় কি এভাবে ভারতের পতাকার উপর হামলা করা হয়েছে, অবমাননা করা হয়েছে? অবশ্যই হয়নি। কিছু কিছু ভিডিও ছড়িয়েছে যে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের রাস্তায় ভারতের পতাকা এঁকে দেওয়া হয়েছে যাতে পদদলিত করা হয়। সেই বিষয়ে অবশ্যই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের খোঁজ খবর নিয়ে প্রতিবাদ জানানো উচিত ছিল। সেটাই হতো বন্ধুত্বের যথাযথ স্মারক। ভারতের মণিপুরে মিয়ানমার থেকে আসা যোদ্ধাদের আক্রমণ, সংঘাতের নতুন মাত্রা। মণিপুর পরিণত হয়েছে যুদ্ধের ময়দানে। কেন মিয়ানমার থেকে আসা যোদ্ধারা রাজ্যটিতে আগুন জ্বালাচ্ছে? এর ফল কি হতে পারে ভারতের জন্য? মণিপুর এখন তীব্র জাতিগত সহিংসতার আঁতুড়ঘর হয়ে উঠেছে। এই সহিংসতা রাজ্যটির জনগণের পাশাপাশি ভারতের সার্বভৌমত্বকেও বিপদে ফেলছে। মণিপুরের সংঘাত হিন্দু মেইতেই সম্প্রদায় এবং খ্রিস্টান কুকি উপজাতির মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। আবার মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা সেখানে নতুন মাত্রা যোগ করেছে। কেন মিয়ানমার থেকে যোদ্ধারা মণিপুরে দলে দলে আসছে? এর পেছনে রয়েছে অত্যাধুনিক অস্ত্র, ট্রেনিং এবং মিয়ানমারের গৃহযুদ্ধের ভয়াবহ প্রভাব। মণিপুরের সংঘাতের মূল কারণ মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে ঐতিহাসিক অস্থিরতা। এই মুহূর্তে রাজ্যটিতে আগ্নেয়গিরির আঁচ। মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা শঙ্কার কারণ। রকেট লঞ্চার, স্নাইপার রাইফেল, অ্যাজল্ট রাইফেল এই আধুনিক অস্ত্রগুলো রাজ্যের অভ্যন্তরীণ সংঘাতে যোগ করছে একটি ভয়াবহ টুইস্ট। গত নভেম্বরে মণিপুরের সংঘাতে নিহত ২০ জনের মধ্যে অনেকেই এই অত্যাধুনিক অস্ত্রের শিকার। এই যোদ্ধারা মিয়ানমারে গৃহযুদ্ধে অংশ নিয়ে অভিজ্ঞতা অর্জন করেছে। এখন মণিপুরে নিজেদের শক্তি প্রদর্শন করছে। কেবল সীমান্তের ওপরেই তাদের আধিপত্য নয়, এসব যোদ্ধা মণিপুরের বিভিন্ন অঞ্চলে পৌঁছে গেছে। ভারতীয় পুলিশ ও সামরিক কর্মকর্তাদের মতে মিয়ানমার থেকে আসা যোদ্ধাদের হাতে অত্যাধুনিক অস্ত্রগুলোর কারণে সংঘাতের মাত্রা দিন দিন বাড়ছে। দেশটির সরকারি সূত্র মতে এখন পর্যন্ত প্রায় ৬৭,০০০ সেনা এবং ৩০,০০০ পুলিশ বাহিনী মোতায়েন করা হলেও সহিংসতা কমাতে কোনো সুফল দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি ভারতের জন্য আশঙ্কাজনক। কারণ মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে ভারতের বিদ্রোহীদের যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। চোরাচালান ও অপরাধের জালও বেড়ে যাচ্ছে। এখানে কি ভারতের রাজনৈতিক ব্যর্থতাও দায়ী? ২০২৩ সালে মণিপুর হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছিল যাতে মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হতে পারে। এর ফলে উপজাতি সম্প্রদায়গুলো বিক্ষোভ শুরু করে, যা সহিংসতার তীব্রতা আরও বাড়ায়। মণিপুরের সংঘাতের কারণে প্রায় ৬০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নিহতের সংখ্যা ২৬০-এ পৌঁছেছে। ভারতীয় সেনা ও পুলিশ বাহিনী দিনরাত কাজ করলেও মিয়ানমার থেকে আসা যোদ্ধাদের মোকাবিলায় কতটা সক্ষম হবে? এই সংঘাতের পরিণতি কি ভারতীয় জাতীয় নিরাপত্তার জন্য বড় বিপদ তৈরি করতে পারে? ডক্টর মোহাম্মদ ইউনূস মেবি শপথ করে ফ্রান্স থেকে আসছিল যে বাংলাদেশে গিয়ে মোদিরে মনে করেন দিনভর কান্না করাবে। এই শপথ করে মেবি ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্স থেকে আসছিল। ভাবসাব দেখে এটাই মনে হইতেছে ভাই। ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরের দিন থেকে তো মোদির কান্নাকাটি শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে আসার আগেই বলে আসছিল যে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে 7 সিস্টার মায়ানমার এখানেও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে, বলছিল না? ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু থেমে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস কি উত্তর কোরিয়ার পথে হাঁটতেছে নাকি? উত্তর কোরিয়া কেমন যে কিম জং উনের দেশের লোক না খেয়ে থাকে, তারপরেও মনে করেন আমেরিকার টক্করদের চলে, পারমাণবিক বোমা একটা বানায় রেডি করে রাখে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস মেবি এই পজিশনে মানে হাঁটতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার শত্রু ছিল পাকিস্তান, ইন্ডিয়ার সব থেকে বড় শত্রু পাকিস্তান। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসলো 4 মাস, তার ভিতর 2-3 বার মিটিং করছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইনভাইট করছে ওই দেশে যাওয়ার জন্য। চিন্তা করতে পারছেন? মানে কোথায় আঘাত করতে হবে সে ভালো করে বুঝে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের মানুষ কি হইলো না হইলো এটা রেখার তার কোনো টেনশন নাই, তার টেনশন হচ্ছে ইন্ডিয়াতে বাস দিতে হবে, মোদিরে বাস দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস মেবি বুঝতে পারছিল যে শেখ হাসিনা যে অন্যায়গুলা ডক্টর মোহাম্মদ ইউনূস সাথে করছিল এটাতে মোদিরও হাত ছিল। এটা মেবি ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পারছিল। এই জন্য ইন্ডিয়ার প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের এত রাগ। এবং এই রাগটা শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের পর্যায়ে নাই তো, এই রাগটা সারা দেশের জনগণের উপর ছড়াই পড়ছে। আপনারা জানেন বাংলাদেশের 90% জনগণ ইন্ডিয়ার মানে ঘৃণা করে। 90% জনগণ ঘৃণা করার অনেক কারণ আছে। রিসেন্ট যে ঘটনাগুলো ঘটাইছে বাংলাদেশের এই নিবে ওই নিবে, ভাই আমার কথা হচ্ছে আমরা কি ঘৃণা করবো ভাই? আমরা তো অন্য দেশের নাগরিক, আমরা ঘৃণা করতেই পারি। তোর দেশের জনগণ তোরা দেখতে পারতেছে না। ওরা যে বলে যে ইয়া হয়েছে মানে ওরা গণতান্ত্রিক দেশ, এই দেশ ওই দেশ, ওদের পার্লামেন্টে মনে করেন যে মারামারি হয়, মন্ত্রীরা মারামারি করে। বাংলাদেশে হয়েছে না? আমরা তো ছোট্ট দেশ, তোরা তো পৃথিবীর সব থেকে বৃহৎ গণতান্ত্রিক দেশ, ওদের দেশে তো শৃঙ্খলা নাই। হ্যাঁ, ওরা আমাদের দেশ নিয়ে মাথা কামায়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস মানে এমনিতে ছাড়বে না। জাহাজে আজকে মেবি একটা আসছে
দেখবেন রেগুলার আসবে, তারপরে ভিসা সহজ করে দিছে, বাংলাদেশিরা যা আশা করবে, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পাকিস্তানে চলেই যায়, খেলা তো অন্যদিকে ঘটে যাবে। আর এগুলা দেখে মোদি আসলে সহ্য করতে পারবে না। মোদির মনে করেন যে জাগা মতো মারতেছে। বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ নিয়ে মোদি মনে করেন পাগল হয়ে গেছে। ওইদিকে ডোনাল্ড ট্রাম্প ধরছে, এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ধরছে, মানে সবকিছু মিলাইয়া, মানে চায়না আর পাকিস্তান তো বাদই দিলাম, এক বাংলাদেশের প্যারাই মোদি হাত পাগল হয়ে গেছে। মোদির চেহারা দেখেন, আগের মতো সে চেহারা কিন্তু গ্লেস মারে না। মোদি আগে হাঁটতো নায়কের মতো, দেখেন না? কারণ মোদির টেনশন তো ছিল না, কারণ 7 সিস্টারের কোনো হুমকি ছিল না। এখন তো 7 সিস্টারের ডাইরেক্ট হুমকি চলে আসছে। বাংলাদেশে যে সুযোগ সুবিধাগুলো দিছে, এই সুযোগ সুবিধাগুলো বন্ধ হয়ে গেছে। কারণ ইন্ডিয়ার জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সবাই জানে। অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা হচ্ছে বাংলাদেশ। আর এই বাংলাদেশ থেকে ইন্ডিয়াকে ঘাত ধাক্কাতে বের করে দেওয়া হয়েছে। এটা বোঝেন কিছু, যে মোদির জন্য কত বড় হুমকি। আবার এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে পাকিস্তানের সাথে ধরম মহরম শুরু করছে, একেবারে মানে বড় ভাই ছোট ভাই সম্পর্ক শুরু করছে। এটা কি মোদি মেনে নিতে পারতেছে? মেনে নিতে কষ্ট হচ্ছে, তারপরেও মেনে নিচ্ছে, কিছু করার নাই। কারণ আমরা তো ইন্ডিয়ার অঙ্গরাজ্য না, আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমরা কার সাথে সম্পর্ক করবো ভাঙবো, এটা আমাদের একান্ত ব্যক্তিগত। শেখ হাসিনার প্রিয় বিদেশি পত্রিকা দ্য ইকোনমিস্ট একটা র্যাঙ্কিং করেছে দেশগুলোর মধ্যে, তার মধ্যে সেরা দেশ হয়েছে বাংলাদেশ। অনেকে চোখে পড়েছে নিশ্চয়ই। এটা কেন, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। এবং শেখ হাসিনার প্রিয় পত্রিকা কেন বললাম, 2018 সালের সেই তথাকথিত নির্বাচনের পর যখন রাতের বেলায় ব্যালট বাক্স ভর্তি করে ফেলা হয়েছিল, তখন শেখ হাসিনা তার পরে প্রথম যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, তখন বলেছিলেন যে তারা এই নির্বাচনে জিততেনি কারণ দ্য ইকোনমিস্টের একটা জরিপ বলেছে আওয়ামী লীগ জিতে যাবে। সত্যি কথা, ওই সময় ইকোনমিস্ট এরকম একটা জরিপের ফলাফল প্রকাশ করেছিল। যদি ওই পর্যন্তই এই তথাকথিত নির্বাচনের পর অত্যন্ত টাফ একটা হেডলাইন দিয়ে দ্য ইকোনমিস্ট বলেছিল শেখ হাসিনা কিরকম গায়ের জোরে বা ছলে বলে কৌশলে গায়ের জোরে এই ভোটটা রিগ করে জিতে গেছেন, সেই তথ্য তারা দিয়েছিল। কিন্তু সেটা তারা ব্যবহার করবে না, খুব স্বাভাবিক। কিন্তু ইকোনমিস্টের এই রিপোর্টটার কথা আওয়ামী লীগের যেসব লোকজন তার আওয়ামী ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য আসতো, তারা এটা ক্রমাগত বলে যেতে থাকতেন। এটা আমাদের নিশ্চয়ই অনেকের মনে আছে। সুতরাং শেখ হাসিনার প্রিয় পত্রিকা, সেই পত্রিকা একটা র্যাঙ্কিং করেছে বাংলাদেশ গত 2024 সালের শ্রেষ্ঠ দেশ হয়েছে, এবং রানার আপ হয়েছে সিরিয়া। এটা কিভাবে নেওয়া হয়, সেখানে বলা হয়েছে সবচেয়ে ধনী, সুখী ও নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কিনা সেই হিসাবে নয়, সেরা দেশ বেছে নেওয়া হয়েছে 12 মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কিনা সেই বিচারে। তার মানে তাদের বিবেচনায় গত 12 মাসে বাংলাদেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে। তার মানে বাংলাদেশে শেখ হাসিনাকে আমরা খেদিয়েছি, তাকে ভারত পালাতে বাধ্য করেছি, এটাই যথেষ্ট কারণ বাংলাদেশ সবচেয়ে উন্নতি করেছে দুনিয়ার সব দেশের চাইতে, তারা তাই বলছেন। তাদের কিছু অবজারভেশন আছে, সেটাই আসবো। চূড়ান্ত তালিকায় 5টা দেশ ছিল, বাংলাদেশ ছাড়াও ছিল আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, পোল্যান্ড, সিরিয়া, এগুলো রয়েছে। প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, জায়গাটা একটু খেয়াল করে, এখানে বাংলাদেশ সম্পর্কে তাদের কিছু অবজারভেশন আছে। আমাদের এবারে বিজয়ী বাংলাদেশ, যারা এক স্বৈরশাসক উৎখাত করেছে। আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়, যিনি 17.5 কোটি জনসংখ্যার দেশটি 15 বছর ধরে শাসন করছিলেন। দেশের স্বাধীনতার হিরোর এক কন্যা হিসাবে তিনি সে সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি দমন শুরু করেন, নির্বাচনে কারচুপি করেন, বিরোধীদের কারাগারে পাঠান এবং নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের উপরে গুলি চালানোর নির্দেশ দেন। তার শাসনামলে বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের সময় প্রতিশোধমূলক সহিংসতার ইতিহাস রয়েছে। প্রধান বিরোধী দল দুর্নীতিগ্রস্ত, ইসলামী চরমপন্থাও একটি হুমকি, তবে এখন পর্যন্ত তাদের পরিবর্তন আশাব্যঞ্জক। খেয়াল করছি আমরা, এখানে বিএনপি সম্পর্কেও সমালোচনা আছে এবং ইসলামী চরমপন্থার হুমকির কথা বলা হচ্ছে। মূলত ভারত যে ধরনের ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করে, সেটা বাংলাদেশে ইসলামী চরমপন্থার মেজর ঝুঁকি আছে বলে আমরা মনে করি না, তবে এরকম কিছু এলিমেন্টস আছে। এটা খুব স্বাভাবিক, একটা মুসলিম প্রধান দেশে এই ধরনের এলিমেন্ট থাকা খুব অস্বাভাবিক কোনো কিছু নয়। কিন্তু তারা বলছে পরিবর্তন, এখন পর্যন্ত পরিবর্তন আশাব্যঞ্জক। কারণ হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেখানে রয়েছে একটি অস্থায়ী সরকার, যা ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। এই সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে। আমরা সরকারের কাছে এক্সপেকটেশন অনেক বেশি বলে সরকারের প্রচুর ব্যর্থতা আমরা দেখি, কিন্তু এই সরকার এই অভ্যুত্থান পরবর্তী সময়ে সত্যিকার অর্থেই মোটা দাগে একটা স্থিতিশীল বাংলাদেশ ধরে রাখতে পেরেছে। এখানে আরো মারাত্মক সব কেওস হওয়ার প্রবাবিলিটি ছিল, কিন্তু সেগুলো ঠেকানো গেছে। এটা নিশ্চয়ই একটা বড় সাফল্য। 2025 সালে সরকারকে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হবে এবং কবে নাগাদ নির্বাচন আয়োজন করা হবে তা নির্ধারণ করতে হবে। এর আগে নিশ্চিত করতে হবে যে দেশের আদালত নিরপেক্ষভাবে চলছে এবং বিরোধী দলগুলো সংগঠিত হওয়ার সময় দেওয়া হয়েছে। এর কোনোটি সহজ হবে না। চ্যালেঞ্জগুলোর কথা বলা হচ্ছে, উইচ ইজ ভেরি রাইট। ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে হবে, এটা আসলে আমাদের হাতে নেই, এটা বেশ খানিকটাই বা প্রায় পুরোটাই ভারতের হাতে। কারণ আমরা ঠিকঠাকই আছি, ভারতকে তার বাংলাদেশ সম্পর্কে দৃষ্টিভঙ্গি এবং সম্পর্ককে রিয়ালাইন করতে হবে। তারা বাংলাদেশকে যেভাবে স্লেভের মতো দেখতে চায়, বাংলাদেশ সেটা আসলে আর হবে না, ফরএভার আর হবে না। সো এটা পুরোটা আমাদের হাতে আছে, তা না কিন্তু বাকি কাজগুলো আমরা নিশ্চিতভাবেই পারবো। আদালত নিরপেক্ষভাবে চলছে এবং বিরোধী দলগুলোকে সংগঠিত হওয়ার সময় দেওয়া হবে, সেটা নিশ্চয়ই হবে। তবে একজন স্বৈরশাসক ক্ষমতাচ্যুত করা
এবং আরও উদার গণতন্ত্র সরকার গঠনের পথে অগ্রসর হওয়ার জন্য আমাদের এই বছরের সেরা দেশ বাংলাদেশ। আসাদ সম্পর্কে কিছু কথা বলা হয়েছে। সো বাংলাদেশ সেরা হয়েছে, শেখ হাসিনাকে ছেঁটিয়ে বিদায় করতে পেরেছি এবং তার জায়গায় যে সরকারটা এসছে সেটা রিজনেবলি ভালো করছে। রিজনেবলি আমরা এই সরকার সব সমস্যার সমাধান করে ফেলবে, এই সরকার ওই করবে সেই করবে, এক্সপেকটেশন আছে, কিন্তু সব খুব দ্রুত অ্যাচিভড হয়ে যাবে। আমি কখনো সেটা মনে করিনি। আমি বহুবার একটা কথা বলেছি যে সরকারের সবচেয়ে বড় সংকট হচ্ছে এই সরকার অকল্পনীয় রকম প্রত্যাশার উপরে প্রতিষ্ঠিত হয়েছে। এটাই তার প্রধান চ্যালেঞ্জ। আমরা আশা করি তারা এটার সাথে মোটামুটি তাল মেলাতে পারবেন এবং আমাদের উচিত হবে আমাদের এক্সপেকটেশনের জায়গাটা কমিয়ে আনা। কিন্তু যে কথাটা বলার সেটা হচ্ছে বাংলাদেশ শ্রেষ্ঠ দেশ হয়েছে, এমনকি সিরিয়ার চাইতেও বেটার বলা হয়েছে, কারণ সিরিয়াতে হয়তো বাশার উচ্ছেদ হয়েছে কিন্তু সিগনিফিক্যান্টলি সিরিয়া স্টেবল দেশ হচ্ছে কিনা, কারণ সিরিয়ার ইতিহাস শেষ হয়নি, সিরিয়া আবার একটা মেজর নতুন ধরনের গৃহযুদ্ধে ঢুকে পড়ে কিনা সেসব ঝুঁকি আছে। তো আসাদকে শুধু সরানো না, দেশটা রাষ্ট্র হিসাবে ইন্টিগ্রেটেড থাকা, এগুলো বড় চ্যালেঞ্জ। সেই তুলনায় আমরা অনেক ভালো করছি এবং এটাও সত্য আমাদের এই চ্যালেঞ্জ সিরিয়ার মতোও ছিল না, কারণ সিরিয়াতে 13 বছর গৃহযুদ্ধ চলছিল, সে তুলনায় আমাদের তার গৃহযুদ্ধ অ্যাটলিস্ট চলছিল না, আমরা ফাইট করছিলাম একটা স্বৈরাচারী রেজিমের বিরুদ্ধে। যাই হোক, গ্লোবালি আমাদের এই অবদানের স্বীকৃতি আছে এবং এই জিনিসগুলো আমাদের জন্য ব্যবহার করাটা ভালো হবে। ইকোনমিস্টের মতো পত্রিকা যখন এগুলো করে সেগুলো নিশ্চয়ই আমরা ভালোভাবে সেল করতে পারবো। বিশেষ করে ভারতের মতো দেশের মুখের উপর ছুঁড়ে মারা সম্ভব আমাদের এই তথ্য, যারা বাংলাদেশের গণ অভ্যুত্থানকে এখনো স্বীকৃতি দেয় না, প্রশংসা করে না, রাষ্ট্রীয়ভাবে বলছি। ডক্টর ইউনূসকে ফোন করে যতটা না অভিনন্দন জানিয়েছে তার চেয়ে বেশি তার রাজনীতি, অর্থাৎ হিন্দুদের উপর তথাকথিত নিপীড়ন, হিন্দুদের উপর নিপীড়ন হচ্ছে, তথাকথিত বলছি আমি কারণ তারা এটাকে সাম্প্রদায়িক নিপীড়ন হিসাবে প্রেজেন্ট করতে চায়, সেই কারণে। এর বাইরে এখনও তাদের একই রকম নীতি কাজ করছে, যদিও গ্লোবালি আমাদের এই ব্যাপারে সমর্থন আছে, আমাদের এই ব্যাপারে আমাদের স্বীকৃতি আছে। আমরা ভারতের সাথে যখন এনগেজ করব এই স্বীকৃতিগুলো কাজ করার কথা, কিন্তু ভারত যে ধরনের ব্লাইন্ড আই দিয়ে রেখেছে তার যে ডোমেস্টিক পলিটিক্স, সেটার কারণে বাংলাদেশে তারা যেভাবে রিয়াক্ট করছে সেটা কতটুকু কাজ করবে আমরা জানি না, কিন্তু ইকোনমিস্টের মতো পত্রিকা এই জিনিসটার স্বীকৃতি আমাদেরকে দেয়া আমাদের জন্য নিশ্চিতভাবেই। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।